বাবার এখানটার মধ্যে ছুরিটা খুব জোরে ছুরিটা মারল। ছুরিটা মারার পরে আমার মনে আছে বাবা শুধু বলল যে মানে মাগো মাগো বলে উঠল। মাগো বলে বাবা মাটিতে পড়ে গেল। এই দরজা খুললাম, ওরা ভেতরে আসলো, একজন ক্যাপ্টেন আর সাথে 10-12 জন সিপাহী। তো ঢুকেই পাপাকে বললো যে তৈরি হও, তোমাকে সিনিয়র অফিসার হিসেবে আমি কোনো শ্রদ্ধা দেখাতে পারবো না, তুমি গাদ্দার, ট্রেটার, দেশদ্রোহী, তোমাকে আমার সাথে যেতে হবে। কাদালেপা মাইক্রোবাস আমাদের বাড়িতে এসে থামলো। কিছু লোক বের হলো যারা কিন্তু পাকিস্তানি নয়, যারা বাঙালি কিন্তু মিলিশিয়াদের ড্রেস পরা। বললেন যে আপনাদের আমাদের সাথে যেতে হবে। কোথায় যেতে হবে গেলেই জানতে পারবেন। যখন ওরা বন্দুক ধরেছে তখন আমার বাবা আর কিছু বলেনি, খালি রুশো, আমার চাচার নাম রুশো, তাকে বলেছে রুশো যাই তাহলে। গামছা দিয়ে আবার চোখটা বাঁধলো, বেঁধে তারপর বাড়ির সামনে একটা কাদা লেপা মাইক্রোবাস ছিল, সেই মাইক্রোবাসে আব্বাকে উঠিয়ে নিয়ে গেল। উনি যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে একদম শত্রুদের ঘাঁটির কাছে চলে আসেন এবং সেই মুহূর্তে শত্রুদের একটা মার্টন সেল এসে ওনার পায়ে লাগেন এবং ওনার পাটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। কত না তাজা পলাশ শিমুল ঝরে পড়ার ইতিহাস, লাখো শহীদের রক্তস্রোত, মায়ের অস্ত্রধারা, অগণিত বনের সব হারানোর কান্না। ধ্বংসস্তূপের মধ্য দিয়েই বাংলা উদ্ভাসিত হয়েছে পৃথিবীর মানচিত্রে। 56,000 বর্গ মাইলের প্রতিটি কোনায় কোনায় যে আত্মত্যাগ, তারই অতি ক্ষুদ্র অংশের ছিটেফোঁটা এই তথ্যচিত্রে। ৭১-এর প্রজন্ম বলেছেন তাদের বাবাদের কথা। এই বাড়িটির আদল তখন এমনই ছিল। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে 12-এর 10 নম্বর বাড়িটি 1960 সালে করেছিলেন মোহাম্মদ সলিমুল্লাহ। ওই সময় মোহাম্মদপুরে এটিই ছিল একমাত্র 4তলা বাড়ি। সলিমুল্লাহ সরকারি চাকরি ছেড়ে যুক্ত হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। ৭১-এর 26শে মার্চ এই বাড়িতে হামলা করে স্বাধীনতা বিরোধী অবাঙালিরা। 26শে মার্চ শুক্রবার ছিল, দুপুরে জুম্মার নামাজ। বাবা লুঙ্গি পাঞ্জাবি পরে এই মসজিদে গেলেন নামাজ পড়তে। কি অদ্ভুত, সমস্ত মুসল্লিরা বের হয়েই ওই মানে নামাজের পোশাকেই আমাদের বাড়ির দিকে আসতে লাগলো। বাবা এলেন, আসার পর দরটা আটকে দিল, আর আশেপাশে বাঙালি আরও যারা ছিল এদিকে সবাই এসে আমাদের বাড়িতে ঠাঁই নিল, আর ওরা এসেই বোম মারতে লাগলো। আমরা সবাই 4তলায় গিয়ে ওই ঘরে আমরা আশ্রয় নিলাম সবাই। তখন বাবা বলল কি, বাড়িতে তো আগুন দিয়ে ফেলছে, মানে সমস্ত জ্বলছে, 1তলা 2তলা উঠলো। পাশের বাড়িটা একটা পাঞ্জাবি বাড়ি ছিল, পাশের বাড়িতে লাফ দিয়ে পড়লাম। কে কোন দিকে, আমার মা 2তলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে মার পা দুটোই ভেঙে গেল। আমি বাবার সাথে চলে গেছি, একটা বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছি। আমাদের বাড়ির কোনায় একটা এয়ারফোর্স অফিসার থাকতেন, পাকিস্তান এয়ারফোর্স, মানে অরিজিনাল পাঞ্জাবি। উনি একেবারে গরদের পাঞ্জাবি পরা, মসজিদ থেকে এসছে তো, চোস পাজামা পরা, মাথায় টুপি দেয়া। আমাকে একটা একটু ধাক্কা মেরে, বাবা তো ওদিকে তাকিয়ে আছে, বাবার এখানটার মধ্যে ছুরিটা খুব জোরে ছুরিটা মারল। ছুরিটা মারার পরে আমার মনে আছে বাবা শুধু বলল যে মানে মাগো মাগো বলে উঠল। মাগো বলে বাবা মাটিতে পড়ে গেল, কলকল করে রক্ত বেরোচ্ছে। আমি ভাবছি যে আমার হাতটা দিয়ে যতক্ষণ চেপে রাখতে পারি, যদি বাবা বেঁচে যায়। তখন বাবা একটা কথাই খালি আমাকে বলল যে আমি তো মরেই গেছি, তুই বাঁচ। আমি না, আমি আপনার কাছে কোথাও যাব না। তখন উনি জোর করে আমার হাতটা সরিয়ে দিয়ে বলল, তুই বাবা, তুই বাঁচ, তুই বাঁচ। আর আমার তো মনে হচ্ছে আমি এত স্বার্থপরের মতো, মানে এমন স্বার্থপরের মতো আমি বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আমি দৌড়লাম। 5 নম্বর চামেলিবাগের এই বাড়িতেও আরেক করুণ ইতিহাস ডুকরে কাঁধে।
সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন থাকতেন এখানেই। প্রতিদিন রিকশায় চড়ে টিকাটুলি দৈনিক ইত্তেফাক অফিসে যেতেন। ৭১-এর 10ই ডিসেম্বর বিভীষিকাময় রাত ছিল এই বাড়িটির সদস্যদের জন্য। রাত 3টার দিকে আমাদের যিনি বাড়িওয়ালা ছিলেন, ওই একই বাড়ির অন্য একটা পাশে থাকতেন, তিনি হঠাৎ করে মানে দরজা ধাক্কাচ্ছেন। তো শাহিন ভাই বলছে, কে? বলে, শাহিন, আমি তোমার দুলাভাই। বাড়িওয়ালাকে আমরা দুলাভাই বলতাম। দরজা খোলো। তো সঙ্গে সঙ্গে শাহিন ভাইয়ের মনে হয়েছে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, এবং আমাদের বাসাতেই শুধু টেলিফোন আছে, উনি হয়তো বা ফোন করতে এসেছেন। তো দরজাটা খোলার সঙ্গে সঙ্গে 10-12 জন মানুষ একদম রাইফেল নিয়ে, 2-1 জনের একটু মিলিশিয়া ধরনের পোশাক ছিল, কিন্তু বাদবাকি সবারই ছিল স্বাভাবিক পোশাক। মানে স্বাভাবিক পোশাক, সবার নাকটা এবং মুখটা ছিল বাঁধা। আব্বা তখন লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা ছিলেন। সেই অবস্থায় দরজা খুললেন, উর্দুতে বলছে যে, আপনার নাম কি? আব্বা বলেছে সিরাজউদ্দিন হোসেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। তো আম্মা তখন পাঞ্জাবিটা দিচ্ছিল, তো বলে, না না কিছু লাগবে না, সব ওনার জন্য সব কিছু এখানে অ্যারেঞ্জ করা আছে। ট্রেঞ্চ খোঁড়া ছিল সামনে আমাদের, সেই ট্রেঞ্চে নামিয়ে গামছা দিয়ে আবার চোখটা বাঁধলো, বেঁধে তারপর বাড়ির সামনে একটা কাদা লেপা মাইক্রোবাস ছিল, সেই মাইক্রোবাসে আব্বাকে উঠিয়ে নিয়ে গেল। যখন রাত হয়, নাদিম কাদিরের মনে পড়ে তার বাবার কথা। তাকিয়ে থাকেন চাঁদের দিকে। ঝরে পড়া জ্যোৎস্না দেখেন। ওখানেই তো আছেন বাবা, শুভ্রতা গায়ে মেখে। কর্নেল আব্দুল কাদির পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করলেও স্বপ্ন ছিল স্বাধীন বাংলার অতন্ত্র প্রহরী হবেন। থাকতেন চট্টগ্রামের ৭০ লাইশের বাড়িতে। ৭১-এর 17ই এপ্রিল সকালে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী। খুব ভোরবেলা, দরজার মধ্যে বুটের লাথি, তারপরে আমাদের কুকুর ছিল, খুব চেঁচাচ্ছে। তো জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম যে পাপার 2জন পিএ ছিল, একজন বিহারি ছিল। তো পাকিস্তান আর্মির সাথে আমি দেখলাম যে লোকটা দাঁড়িয়ে আছে। তারপরে তো পাপা বললো, হ্যাঁ দরজা খোলো। এই দরজা খুললাম, ওরা ভেতরে আসলো, একজন ক্যাপ্টেন আর সাথে 10-12 জন সেপাই। তো ঢুকেই পাপাকে বললো যে, তৈরি হও, তোমাকে সিনিয়র অফিসার হিসেবে আমি কোনো শ্রদ্ধা দেখাতে পারবো না, তুমি গাদ্দার, ট্রেটার, হ্যাঁ, দেশদ্রোহী, তোমাকে আমার সাথে যেতে হবে। তারপরে পাপা কাপড় পরলো, ওরা বললো যে, তোমার ফ্যামিলির সাথে কথা বলে নাও, তোমার যদি কিছু বলার থাকে তোমার বউকে। মানে যখন নিয়ে যাচ্ছে আমি বারবার ধরছি, পাপাকে ধরছি একবার জড়িয়ে, আবার ওই অফিসার যে ছিল বলছে, পাপাকে নিয়ে যেও না, নিয়ে খুব কাঁদছি। তারপরে ও যাচ্ছে কিছু কথাই, বললো ঠিক হ্যাঁ ওয়াপাস আ যায়, ফেরত চলে আসবে, আমাকে একটু বুঝ দিয়ে গেল আর কি। তো আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে উপরে উঠে যাচ্ছি, ওই জানলার মাঝখানে কাজ ছিল, ওইখান দিয়ে মনে আছে যে পাপাও তাকালো উপরে, আমিও পাপাকে এরম করছি। তারপর তো হিজ মিসিং। দুটো খবর পেয়েছি যে মানে নিয়ে গিয়ে সার্কিট হাউসে, তখন আপনারা দেখবেন ঢাকার জাদুঘরে আছে ওটা, ইলেকট্রিক চেয়ার, সাদা এরকম মাথা বের করা থাকে, ওর মধ্যে বসিয়ে শক দেয়। তো আমার বাবাকে ওটাতে বসিয়ে যখন শক দিয়েছিল, হি হ্যাড আ হার্ট অ্যাটাক। সারা 9 মাস কেন, 2007 পর্যন্ত আমরা জানতাম যে পাপা হারিয়ে গেছে। আর আম্মা তো বিশ্বাসই করতো না, আম্মা বলতো যতদিন প্রমাণ আনতে না পারবে আমি বিশ্বাস করবো না। 14ই ডিসেম্বর বাংলাদেশ তখন স্বাধীন হওয়ার পথে। পাকিস্তান সেনাবাহিনীর পরাজয়ের খবর আসছে চারদিক থেকে। রেডিওতে সেই খবর প্রচার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনির চৌধুরী সেন্ট্রাল রোডে তার বাবার বাসায় বসে সেই খবর শুনছিলেন। বেলা 11টায় সেই দিনের আলোয় মাটিলেপা মাইক্রোবাস আসে সেই বাড়িতে। খাবারের প্রস্তুতি হচ্ছে এরকম সময়ে আমাদের ওই বাড়িতে কেউ কড়া নাড়ছিল। তা বাড়িটা হচ্ছে একটা পুরনো হিন্দু আমলের বাড়ি। আমার মা উপর থেকে জানালা দিয়ে দেখতে পেলেন যে গেটের পাশে একটা গাড়ি দেখা যাচ্ছে মাইক্রোবাসের মতো, এবং সেটার কাঁচে কাদা লাগানো আছে। তো যারা এসছে তারা বাঙালি, এবং তারা কে কি সেটাও তো কেউ জানে না, এবং চাদর পেঁচানো, গায়ে চাদর দেওয়া, একটু মুখটাও ঢাকা এরকম। তো আমার চাচাকে তারা জিজ্ঞেস করেছে যে, আপনি কি মুনির চৌধুরী? চাচা বললেন যে না, উনি আমার ভাই। তো তখন বললো, স্যারকে একটু ডেকে দেন। ওরা যখন বলছে যে আসতে হবে, তখন আমার বাবা জিজ্ঞেস করছে কোথায়, কেন? তো বলে, আমাদের স্যার একটু ডাকছেন, আপনাকে আসতে হবে, ধানমন্ডি থানায় যেতে হবে। একটা পর্যায়ে আমার বাবা তাদের জিজ্ঞেস করছে, তোমরা যে যেতে বলছো, তোমাদের সাথে কোনো ওয়ারেন্ট আছে? তোমরা পুলিশের লোক, তোমাদের সাথে কোনো ওয়ারেন্ট আছে? এই ওয়ারেন্টের কথা বলায় সাথে সাথে একজন
ঝট করে তার চাদরের ভেতর থেকে বন্দুকটা বের করে আমার বাবার পেছনে এসে দাঁড়ায়। যখন ওরা বন্দুক ধরেছে তখন আমার বাবা আর কিছু বলেনি, খালি রুশো, আমার চাচার নাম রুশো, তাকে বলেছে রুশো যাই তাহলে। ডাক্তার আলিম চৌধুরী থাকতেন পুরানা পল্টনের 29-এর 1 নম্বর ভাড়া বাড়িতে। 71-এর জুলাই মাসে তার বাড়ির নিচতলা ভাড়া নেন রাজাকার মাওলানা আব্দুল মান্নান। তার কাছেই আসতো আল বদর বাহিনীর সদস্যরা। তাকে ধরে নেওয়া হয় 15 ডিসেম্বর বিকেলে। দেখা গেল কাদালেপা মাইক্রোবাস আমাদের বাড়িতে এসে থামলো, কিছু লোক বের হলো কিন্তু মিলিশিয়াদের ড্রেস পরা। তারপরে কিছুক্ষণ পরে তারা উপরে উঠে আসলো, এসে হ্যান্ডস আপ বললো। তখন তো বাবা বুঝতে পারলেন, তো বাবা জিজ্ঞেস করলেন যে বললেন যে আপনাদের আমাদের সাথে যেতে হবে। কোথায় যেতে হবে? গেলেই জানতে পারবেন। মা ভেবেছে যে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার পরে একটা গামছা দিয়ে ওর চোখটা বেঁধে ফেলা হলো এবং গাড়িতে তোলা হলো। তখন মা বুঝতে পারলেন যে এটা তো চোখ দেখতে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া না। মা তখন দৌড়ে মান্নানের কাছে গিয়ে বলে যে আপনার তো পরিচিত, ওরা কোথায় নিয়ে যাচ্ছে আপনি বলেন, মানে আপনি তোদেরকে থামান। কিন্তু সে দরজাটা সেদিন করলো না। মা দৌড়ে এসে মিসেস রাব্বিকে ফোন করলেন, কারণ বাবা আর ফজলে রাব্বি চাচা খুব ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন। তখন মিসেস রাব্বি বললেন যে রাব্বি সাহেবকেও, ডাক্তার রাব্বিকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং তখন উনি একটা কথা বললেন যে ওরা কি আর ফিরবে? 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন কর্নেল আবু তাহের। পরে তাকে পাকিস্তান কোয়েটার স্টাফ কলেজের টেকনিক্যাল কোর্সে পাঠানো হয়। 71-এর 25শে মার্চ বাংলাদেশে গণহত্যা শুরু হলে প্রতিবাদে তিনি স্টাফ কলেজ ছেড়ে দেন। পরে সুযোগ বুঝে পালিয়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। উনি প্রথমে একটা গাড়ি কিনেন এবং মেজর মঞ্জুর, জিয়াউদ্দিন চাচা, ক্যাপ্টেন দেলোয়ার, ওনাদের সবাইকে নিয়ে একটা দুর্গম এলাকা দিয়ে ওরা পালাবার সিদ্ধান্ত নেন। তারপর ওনারা পালিয়ে এসে পশ্চিম পাকিস্তান থেকে তুরাতে অবস্থান নেন। সময়টা ছিল 25শে জুলাই। একাত্তরের 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে চালায় নৃশংস হত্যাযজ্ঞ। তখন ফুঁসে ওঠে সারা দেশ। প্রতিরোধ যুদ্ধে পিছিয়ে থাকে না চট্টগ্রামও। লেফটেন্যান্ট কর্নেল কাদির ছিলেন সেই সময়ে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান। তার জিম্মায় থাকা বিস্ফোরক তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের হাতে। কুমিল্লা ক্যান্টনমেন্টে যেন পাকিস্তান মিলিটারিরা যেতে না পারে সেজন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শুভাপুর সেতু উড়িয়ে দেওয়া হয় ওই বিস্ফোরক দিয়েই। তার মাথায় ছিল বাংলাদেশ, এবং এই যে তার বিদেশে পোস্টিং হলো জর্ডানে মিলিটারি অ্যাটাশে করে, ওটা ক্যান্সেল করে সে জোর করে চিটাগংয়ে আসলো। যুদ্ধ শুরু হওয়ার আগে তৈল গ্যাস উন্নয়ন সংস্থার যে বিস্ফোরক থাকে গ্যাস তেলের উত্তোলনের জন্য, সেগুলো সিলেট থেকে আসছিল চিটাগংয়ে, ওটাকে ডাইভার্ট করে নিয়ে যায় শামুকদাঙ্গে রিজার্ভ, এবং ওইখান থেকে আবার এক্সপ্লোসিভগুলো চিটাগংয়ে আনা হয় অল্প অল্প করে। যুদ্ধের শুরুতে যে প্রথম যে এক্সপ্লোসিভ দিয়ে ব্রিজ উড়ানো হয়েছিল ঢাকা চিটাগং হাইওয়েতে এবং অন্যান্য হাইওয়েতে, সেগুলো কিন্তু এই এক্সপ্লোসিভগুলো। এবং পাকিস্তান আর্মি জানতো যে এই এক্সপ্লোসিভের চাবি, এটা সব কিছু একজনের কাছে ছিল, কর্নেল কাদেরের কাছে। এবং তারা প্রথমেই যখন সার্চ করে দেখেছে যে পাইনি, তখন থেকে তারা তাকে খুঁজছিল। মুক্তিযুদ্ধের সময় বাবাহারা সাদি মোহাম্মদের পরিবারের সদস্যরা নানান জায়গায় আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। মা সবাইকে নিয়ে যান চাঁদপুরের গ্রামের বাড়ি। বড় দুই ভাই শাহজাহান মোহাম্মদ শানু ও শামীম মোহাম্মদ চলে যান মুক্তিযুদ্ধে। বড় ভাই আবার দেরাদুনে গেরিলা ট্রেনিং নিয়েছিল। তারপরে আমার কাছে সমস্ত যত অস্ত্র ওরা লুট করে আনতো আমার হাতে দিত, ওগুলো গ্রেনেডগুলো দিত। গভীর রাতে দাদা নৌকা করে এসছে, হ্যাঁ, সঙ্গে আরও তার দল 5-7 জন এসছে, সবাই অস্ত্র নিয়ে এসছে। আমাকে বলছে যে হাতিয়ার দে। দাদাদেরকে বলতাম যে এই কটা নিলে হয়, এই কটা দিলাম, বলে আর কিছু গ্রেনেড দে, হয়তো 5-6টা গ্রেনেড দিয়ে দিতাম। ওরা পেঁচিয়ে, ওদের একদম কৃষকের বেশ ছিল ওদের তখন আর কি। তারপরে ওরা রাত্রেবেলা মা সবজি খিচুড়ি করতেন, করে খাইয়ে দিতেন, ওইটুকু মার শান্তি ছিল, আর কিছু না। কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ময়মনসিংহ ও রংপুরের একাংশ নিয়ে গঠিত হয়েছিল 11 নম্বর সেক্টর।
রংপুরের চিলমারি রৌমারী এলাকাও তিনি মুক্ত করেছিলেন। মুক্তিযুদ্ধের বীরত্বগাথা কয়েকটি ঘটনার মধ্যে একটি জামালপুরের কামালপুরের যুদ্ধ। ভারত থেকে ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ছিল এই জায়গাটি। পাকিস্তান সেনাবাহিনী এই জায়গায় তাদের শক্ত ঘাঁটি তৈরি করে রেখেছিল। কোনোভাবেই এই ঘাঁটি ভাঙতে পারছিলেন না মুক্তিযোদ্ধারা। ৭১-এর ১৪ই নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে শত্রুর ঘাঁটিতে আক্রমণ হয়, আর সেখানেই আহত হন তিনি। উনি যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে একদম শত্রুদের ঘাঁটির কাছে চলে আসেন এবং সেই মুহূর্তে শত্রুদের একটা মার্টন সেল এসে ওনার পায়ে লাগেন এবং ওনার পাটা বিচ্ছিন্ন হয়ে যায়। কর্নেল তাহের মারা গেছেন এটা খবরটা রটে যায় এবং হঠাৎ করে সব জায়গায় যুদ্ধ থেমে যায়। কর্নেল তাহের আবারও সবাইকে চিৎকার করে বলেন যে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, আমি মারা যাইনি, আমার পা শুধু ইনজুর্ড হয়েছে। তখন আমার আনো চাচাকে উনি বলেন যে আমি একটু পানি খাবো। তো উনি যখন পানি ফ্লাক্স ওনার মুখে দেন, উনি বলেন না না না, আমার হাত এখনও ঠিক আছে, আমি নিজে পানি খেতে পারবো। তো আমার কাছে এই জিনিসগুলো খুব অবাক লাগে যে এত মনোবল এত শক্ত। শুধু তাই না, ওনাকে যখন অ্যাম্বুলেন্সে করে তার কিছুক্ষণ পরে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালের উদ্দেশ্যে, সেই মুহূর্তে উনি অ্যাম্বুলেন্স থামিয়ে রাস্তার মাঝে উনি একটা চিঠি লিখে গিয়েছিলেন সৈনিকদের পরবর্তী করণীয় কি। আজ প্রণতি গ্রহণ করো হে সূর্য সারথীরা, রাইফেলের ওপর তোমাদের শক্ত হাত, ট্রিগারে বাঁকানো আঙুল, কনুইয়ের ভাঁজে ট্রোলিংয়ের চিহ্ন আজ আমাদের বিস্মিত করে। কষ্ট দেয় তোমাদের রক্তমাখা দেহ, এই মৃত্তিকায় আজও তোমাদের শরীরের গন্ধ পাই। তাই আগরবাতি হয়ে সুবাস ছড়ায়, আমাদের চেতনা সজীব করে, ঘোর কাটিয়ে দেয়। পরক্ষণেই বিজয় উল্লাস শুনি, সেই উল্লাস প্রতিধ্বনিত হয় আমাদের শিরায় উপশিরায়। ২৫শে মার্চেই দৈনিক ইত্তেফাক অফিস পুড়িয়ে দেয়া হয়েছিল। পরে এর প্রকাশনা শুরু হয়েছিল ২১শে মে। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন কাজে যোগ দিয়েছিলেন নির্বাহী ও বার্তা সম্পাদক হিসেবে। মুক্তিযুদ্ধের পক্ষে নানা কৌশলে সম্পাদকীয় লিখতেন। এ কারণে চক্ষুশূল হন পাকিস্তান সরকারের। সেই ৪৮ সাল থেকে ৭১ সাল পর্যন্ত যে কর্মকাণ্ড, সেটা দেখলেই তাকেই যে টার্গেট করা হবে এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না। শেখ মুজিবুর রহমান সিরাজউদ্দিন হোসেনকে তার অসমাপ্ত আত্মজীবনীতে শুধুমাত্র সাংবাদিক হিসেবে সিরাজউদ্দিন হোসেনের কথাই আছে, তার বন্ধু হিসেবে। তো তাকে শুধু বিশ্বাসই করতেন না, বঙ্গবন্ধু, এটা নীলিমা ইব্রাহিম বলছেন যে বঙ্গবন্ধু সিরাজউদ্দিন হোসেনকে তার ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলোসফার হিসেবেই জানতেন। ১৯৭১ সালে অনেকেই মনে করেন যে এই সময় তো এদেশে সাংবাদিকতা করা সম্ভব ছিল না। সেই বিরুদ্ধ সময়ে নিজের মতো যেভাবে পারেন, সেটা কৌশলে হোক সরাসরি হোক, সেই সাংবাদিকতাটাই করে গেছেন যেটা এই দেশ চাইছিল। বাম রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা বেশিরভাগই যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। সেই মতাদর্শের ডাক্তার আব্দুল আলিম চৌধুরী রয়ে গেলেন ঢাকায়। তার একটি কথা ছিল, সবাই ভারত চলে গেলে আহত মুক্তিকামী মানুষগুলোকে চিকিৎসা করবে কে? আমার বাবা কিন্তু যুদ্ধের সময় দেশের ভিতরের যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের গোপনে অস্ত্রোপচার করতেন, চিকিৎসা সেবা দিতেন। বাবার ডাক্তার লেখা গাড়ি, যেহেতু ডাক্তারের গাড়ি, বনেটে করে শুধু টাকা, শুধু মানে ওষুধ নয়, আরো অনেক কিছুই পারাপার হতো। যুদ্ধের শেষের দিকে যখন পাকিস্তান বুঝলো যে তারা আমাদের বাংলাদেশ হবেই, তখন সারা মাথাগুলোকে শেষ করে দেওয়ার জন্য যে লিস্ট করেছিল, সেই লিস্টের মধ্যে একদম রাও ফরমান আলীর ব্যক্তিগত ডায়েরিতে 18টা নাম ছিল, তার মধ্যে একজন আলিম চৌধুরী। মানে এতটাই তাদের কাছে শত্রু হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। বাম রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ ছিলেন অধ্যাপক মুনীর চৌধুরীও। সমাজ বদলের স্বপ্ন দেখতেন লেখালেখির মাধ্যমেই। তার বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্তর, পলাশী ব্যারেক, কবর এখনও চেতনা জাগায়। বাঙালির অধিকার আদায়ের আন্দোলন করার অপরাধে জেলও খেটেছিলেন মুনীর চৌধুরী। মুনীর চৌধুরীকে যখন ধরে নিয়ে যায় তার বয়স তখন 46 বছর বয়স। এই সময়ের মধ্যে নাটক লেখা, প্রযোজনা করা, গবেষণা করা, বাংলা ভাষা নিয়ে গবেষণা করা, বাংলা টাইপরাইটারের কাজ করা, কত ধরনের বিভিন্নমুখী কাজ করেছেন। যারা কোনো না কোনোভাবে স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, তাদের পুরো জীবদ্দশায় এবং বিশেষ করে 47-এর দেশভাগের পর থেকে হয় কখনো তারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, কখনো তাদের লেখালেখি, চিন্তা বা
স্বাধীনতার সপক্ষে কথা বলা, সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অথবা সামরিক জান্তার বিরুদ্ধে কথা বলা, পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলা, এইটার একটা প্যাটার্ন কিন্তু তাদের পুরো 50-এর দশক, 60-এর দশক এবং 71 পর্যন্ত ছিল। কাজে সেরকম অনেকগুলো মানুষের একসাথে তাদেরকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার। ব্রাহ্মণবাড়িয়ার আরেক ভাষা সৈনিক অধ্যক্ষ শেখ আবু আহমেদ 40 মাইল পায়ে হেঁটে যান আগরতলায়। সেখানে কাজে লেগে যান মুক্তিযুদ্ধে যুবকদের উদ্বুদ্ধ করার জন্য। উনি 52-এর ভাষা আন্দোলনে বরকতের রক্তে হাত রাঙিয়েছিলেন। তারপরে উনি 1955 সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। তারপরে 56 সালে উনি সরাইল আওয়ামী লীগ করেছেন। কালীগঞ্জের বিখ্যাত কমিউনিটি হল প্রাঙ্গণে 23শে মার্চ উনি পতাকা উত্তোলন করেছিলেন হাজার হাজার লোকের সামনে, এবং উনি ওই দিনই বলেছিলেন যে আজ পাকিস্তানকে তালাক দিলাম। 17 এপ্রিল মুজিবনগর সরকারের গঠনের কথা যখন বেতারে প্রচার হলো, তখন উনি ঠিক করলেন ইন্ডিয়া চলে যাবেন। উনি ওনার স্ত্রীর হাতের একটা স্বর্ণালঙ্কার নিয়ে, এটাই ওনার পুঁজি, প্রায় 40 মাইল হেঁটে হেঁটে এই আগরতলায় পৌঁছলেন। ওনারা তখন বয়স তখন 42-43 বছর বয়স। তখন মুক্তিযুদ্ধ শিবির, মুক্তিযুদ্ধ ক্যাম্প, প্রশিক্ষণ ক্যাম্প, যুব শিবির অনেকগুলো ছিল। উনি একটা যুব শিবিরের ওনাকে দায়িত্ব দেওয়া হলো পলিটিক্যাল মোটিভেটর। উনি এখানে প্রতিদিন শত বা হাজার যুবকের সামনে ওনাদের রেগুলার উনি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য এখান থেকে উনি বক্তৃতা দিতেন আর কি। একাত্তরের মায়েদের লড়াইটা গোলাবারুদ ছাড়া আরেক যুদ্ধ। পেছনে বিভীষিকাময় মুহূর্তগুলো, সামনে অন্ধকার ভবিষ্যৎ। চলতে পথে কত বাধা, কত অপছায়া, তবুও ঝিনুকের মতো সব সয়ে যাওয়া। অধ্যাপক মুনীর চৌধুরীকে হত্যার পর আরেক যুদ্ধ শুরু হয় সহধর্মিণী লিলি চৌধুরীর। 3 সন্তান নিয়ে শক্ত হাতে সংসারের হাল ধরেছিলেন, মাথা নত করেননি কোথাও। মুক্তিযুদ্ধের পরে যেটা হয় যে ওই সময়ে বাবাহীন একটা সময়, এবং আমার মা তখন এরকম একটা ধারণা যে হয়তো আমার বাবা কোথাও বেঁচে আছেন, হয়তো ফিরে আসতে পারেন। কাজে সংসারের দিকে মনোযোগ দেওয়ার মতো অবস্থা আমার মার মানসিকতা ছিল না। বাবার শূন্যতা। এখন এটাও ঠিক যে আমাদের মা আমাদেরকে সেই শূন্যতাটা কখনো অনুভব করতে দেননি। এরকম পরিবারের অনেক সময় যেটা হয় যে মাই বাবার একটা রোল, একটা ভূমিকা পালন করে যান। এবং আমার মা চাকরি করেছেন, কখনো সংসার সামলেছেন, এবং 3টি তরুণ ছেলেকে বড় করা কিন্তু খুব একটা সহজ কাজ না। স্বাধীনতার পর সাদি মোহাম্মদরা মোহাম্মদপুরের বাসায় এসে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাননি। আরেক বাস্তবতার মুখোমুখি। মা অনেক বছর মা কিন্তু বিশ্বাস করেননি। মা ভাবছে যে বাবা ফিরে আসবেই, কিন্তু এইটা মাকে আমরা কখনো বলতাম না। ঠিক আছে, মার যেটা বিশ্বাস নিয়ে আছে বা সেই বিশ্বাস নিয়েই থাকুক। মায়েদের কষ্ট, 10টা সন্তান নিয়ে আমার মা ক্লাস 4 অবধি পড়েছেন। হ্যাঁ, উনি খুব ভালো সেলাই ফ্রাই করতেন। হ্যাঁ, তো কিন্তু উনি এই সেলাই করে 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 উনি আমাদের কি করে যে আহার জোগাড় করেছেন আমি জানি না। তারপরে কি করে যেন মা দোতলাটা ঠিকঠাক করলো কোনোভাবে। আর তখন তো অত ভাড়া সেই ভাঙা বাড়িতে কে থাকবে। আমার মা যে কষ্ট করেছেন, এখন বলি তো যে আমার মা হচ্ছে আমাদের পৃথিবী। নাদিম কাদেরের পরিবারের যুদ্ধটাও কম নয়। সম্ভ্রান্ত অবস্থা থেকে চলে যান অতি সাধারণ জীবনযাপনে। আমার মায়ের মতো মারা যারা অনেক কষ্ট করেছে, আপনারা ভাবতেও পারেন। একটা ছোট্ট উদাহরণ দিই, কারণ আমি সবাই বলে ইউর মাদার্স বয়। যুদ্ধের পথে সে সংসার, ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটা অস্থির নিষ্ঠুর পৃথিবীর সামনে পড়ে গেল। যে যেখান থেকে পাচ্ছে, একলা পেয়েছে মাকে, তাকে তারা কতভাবে কত কিছু করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু আম্মাকে চাকরি দিয়ে গেছিলেন সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে। তো ওখানে কিছুদিন কাজ করার পরে আম্মা আবার গেলেন বঙ্গবন্ধুর কাছে, গিয়ে বললেন যে বঙ্গবন্ধু, আমার মন ভালো লাগে না এখানে, আমাকে একটু বাইরে পাঠিয়ে দেন। যাই হোক, বঙ্গবন্ধুকে মেরে ফেললো এবং
এর পরপর কতগুলো ঘটনা ঘটলো। প্রথমত আম্মার চাকরিটা চলে গেল, মানে চলে গেল কীভাবে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর কোনো সেটা থেকে হয়ে গেল। হয়ে অনেকদিন পর আম্মাকে একটা চিঠি আসলো যে আপনাকে রংপুরে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি আন্ডারে হেলথ কি অফিসার হিসেবে বদলি করা হলো। আপনারা চিন্তা করেন যে পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্নেল, যার চাকরি শুরু হয় 1949-এ, 1949 সালে আমার বাবা কমিশন হয়। তাদের ওয়াইফ, তারা কি লাইফ লিড করতো, কি তাদের ডিগনিটি, তাকে পাঠানো হলো, চেষ্টা করা হলো যে যে গিয়ে আমার মা ফিল্ডে কাজ করবে, ফ্যামিলি প্ল্যানিং টাইপের এইসব। এটা হচ্ছে কিছু হ্যারাসমেন্ট। তারপর আম্মা রেজিগনেশন লেটার পাঠিয়ে দিল যে আমার পক্ষে চাকরি করা। পরে আম্মা প্রাইভেটলি কাজ করেছে। স্বাধীনতার পর শহীদ সিরাজউদ্দিন হোসেনের পরিবারও চরম আর্থিক অনটনে পড়ে যায়। মা সেই বিশাল সংসার টেনে নেন নীরবে নিভৃতে। সেই সময় কোথায় যাননি আমার মা, এমনকি ওই পীর ফকির আছে তাদের কাছে গিয়েও মানে পড়ে থেকেছেন যে আপনারা কিছু বলতে পারেন কিনা। মানে হয় না যে যখন একেবারে সব আশা হারিয়ে যায় তখন কোনো না কোনো জায়গায় খড়কুটো ধরেও ভেসে থাকার কথা মনে হয়। ডাক্তার আলিম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী শিক্ষকতা করতেন ঢাকার উদয়ন স্কুলে। আর্থিক অনটন না থাকলেও সামাজিকভাবে যুদ্ধ করতে হয়েছে। ওই 16 তারিখের পরে বাবাকে নিয়ে যাওয়ার পর মানে একদম মানে উদ্ভ্রান্তের মধ্যে আমার কিছু মনে ছিল না, এমনকি আমাদের কথাও মনে ছিল না। যখন নিয়ে চলে গেল, সব শেষ হয়ে গেল, তখন হঠাৎ মা খেয়াল করে যে আমি আর আমার বোন দরজার বাইরে থেকে উকি উকি দিয়ে ভয়ে ভয়ে মার দিকে তাকিয়ে আছি। তো মা বলেছেন যে তার মনে হলো যে আমার তো খালি স্বামী গেছে, বাচ্চা তো সব চলে গেছে। এবং আমার মনে হলো যে আমাকে এখন ওদের বাবাও হতে হবে, মাই হতে হবে। এবং সেই মা নিজেকে শক্ত করলেন এবং মা প্রতিজ্ঞা করলেন যে আমাদের জীবনে কখনো বাবার অভাবে কোনো ক্ষতি হবে না। সেটা তিনি খুবই সফলভাবে করতে পেরেছেন। আর যেটা ছিল সেটা হচ্ছে মা কিন্তু বিয়ের আগে থেকেই চাকরি করতেন, স্কুল টিচার ছিলেন, উদয়নের টিচার ছিলেন। সুতরাং অর্থনৈতিকভাবে একদম যে আমরা ধসে গিয়েছিলাম তা নয়। মার চাকরির জন্য, আমার পারিবারিক সাহায্যের জন্য আমরা টিকে গিয়েছিলাম। বলবো না যে একেবারে কোনো খুব ভালো থাকা তো আর সম্ভব না, টিকে গিয়েছিলাম। আমার মা খুব শক্ত এবং খুব সংগ্রামী। মা যে সিদ্ধান্ত নিলেন যে আমাদের জীবনে এটার প্রভাব পড়তে দিবেন না, আমরা কিন্তু সত্য কথা বলি, আমি বেশ বড় না হওয়া পর্যন্ত মার দুঃখটাও, মার যে কত বড় কষ্ট এটা কিন্তু আমি বুঝতেও পারিনি, কারণ মা খুব শক্ত ছিলেন, মা সেটা দেখতে দিতেন না। এটা আমার আরেকটা দুঃখ লাগে কি জানেন, এটা কিন্তু অনেক শহীদ পরিবারের ক্ষেত্রে নয়। তারা বাবা হারানোর সাথে সাথে সব হারিয়ে ফেলেছে, অর্থনৈতিক ভিত্তি, সামাজিক পরিচয়, মাথার উপর ছায়া। এবং অধিকাংশ শহীদ পরিবার যে সব মারা তো আর চাকরিজীবী ছিলেন না, অনেকে নিজেরাই একেবারে ভেঙে পড়েছিলেন, ধসে গিয়েছিলেন। তারা অনেকেই কিন্তু আর উঠে দাঁড়াতে পারে নাই। এবং এদের এখনো যে মানসিক ট্রমা, এদের এখনো যে জীবনের সংগ্রাম এবং যুদ্ধ, এটা আসলে আমার দুঃখ লাগে যে বাংলাদেশ আসলে বুঝলো না, রেকগনাইজও করলো না, এবং সেটা কিছু করবার কোনো প্রচেষ্টাও কখনো সেই পর্যায়ে হলো না। কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহেরকে যুদ্ধটা করতে হয়েছে 1976 সাল থেকে। কর্নেল তাহেরের ফাঁসি হওয়ার পর পুরো পরিবারের পার করতে হয় নানা চড়াই উতরাই। তো আমার বাবাকে 1976 সনে 21শে জুলাই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার শুধু একজন বড় চাচা ছাড়া আমার সমস্ত চাচারা জেলে ছিলেন। আম্মা সরকারি চাকরি নেন, আমরা মোহাম্মদপুরে একটা বাসায় উঠি। তো সেই দিনের অবস্থা ভয়াবহ, সেটা বলার উপেক্ষা রাখে না। আমার ভাই মিশু মাত্র 9 মাস ছিল, তাকে নানুর বাসায় রেখে আসতে হয়, কারণ তাকে দেখার কেউ ছিল না। যিশু হোস্টেলে চলে যেতে হয়, কারণ যিশু ছিল মাত্র 2.5 বছর। তো 6 বছরের মাথায় ওকে হোস্টেলে যেতে হয়। তো আমি ভর্তি হই মোহাম্মদপুর গার্লস হাই স্কুলে। তো সরকারি বেতনের খুব অল্প
টাকার একটি স্কুল, এবং সেখানেও যে অল্প বেতন সেটাও দেওয়ার জন্য আমার আম্মাকে অনেক কষ্ট করতে হতো, এবং সেটাও যেন একটা স্কলারশিপ পাই। আমার মনে আছে আমি একবার একটা স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছিলাম যেন সেটাও টাকাটা আমাদের না দিতে হয়। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পরাস্ত হয় পাকিস্তান বাহিনী। 16 ডিসেম্বর রমনা রেসকোর্স মাঠে আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। বাংলাদেশ is free. The people of Bangladesh are free. একের পর এক বাড়ি ফিরতে থাকেন মুক্তিযোদ্ধারা। 16 তারিখের বিজয়, সেটা আমার মনে আছে, মনে না থাকার কোনো কারণ নেই। কারণ হচ্ছে সেটা ছিল মুহুর্মুহু মুক্তিযোদ্ধাদের গুলির আওয়াজ, গুলি ফোটাতে ফোটাতে মুক্তিযোদ্ধারা ফিরছিল। কি অবস্থা তখন, আসলে আসবে কিনা, আছে কিনা কেউ তো জানে না। এর মধ্যে আমার এটা মনে আছে, যেদিন আসলেন উনি ডাকলেন, আমরা হয়তো শুয়েছিলাম, তখন তো ইলেকট্রিসিটি নাই, আমরা ভাই বোনরা তখন তো 6 জন, আমরা এক ঘরে এক বিছানায় হয়তো ছিলাম। তো ওইটা মনে আছে, আব্বা আসছে। চারিদিকে তখন বিজয়ের স্লোগান। এই বিজয় উল্লাসের মধ্যেই ধরে নিয়ে যাওয়া বাবাদের জন্য প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন পরিবারের সদস্যরা। শোনা গেল বিভিন্ন বদ্ধভূমির কথা, আমার ছোট চাচা বিভিন্নখানে ভাইকে খুঁজলেন। রায়ের বাজারে বাবাকে পাওয়া গেল। বাবা আর ফজলে রাব্বি চাচাকে শনাক্ত করা গিয়েছিল, মানে একেবারে বুলেটে ঝাঁঝরা বুকটা। বাবার এইখানে টেম্পলে একটা গভীর ক্ষত ছিল, বেয়নের চার্জ করার ক্ষত ছিল। রায়ের বাজার এবং কাটাসুরে অনেক মানুষের লাশ দেখা যাচ্ছে। তখন আমাদের মণি কাকা ছিলেন, আমাদের এক কাকা, মানে চাচা, আমার ছোট দাদার ছেলে, তারপর আসফুদ্দুল্লাহ রেজা সহ অনেকেই গেলেন সেই রায়ের বাজারে। আমার মেজো ভাই এবং সেজো ভাই, শামীম বড় ভাই তখনও মুক্তিযুদ্ধ থেকে ফেরেননি, মেজো ভাই এবং সেজো ভাই গিয়েছিলেন, এবং সেজো ভাই ওই দৃশ্য দেখে বমি করতে করতে মানে এই সহ্য করতে পারিনি আর কি। কোনো কিছু দিয়ে তাকে শনাক্ত করার মতো কেউ কিছু খুঁজে পায়নি। আমার চাচা খুঁজেছেন ওখানে, এবং ওটা আপনি চিন্তা করেন যখন একসাথে অনেকের মৃতদেহ এবং তাদের মধ্যে চেনা পরিচিত লোকজন পাওয়া যাচ্ছে, কাজে যে কোনো একটা মানুষের পক্ষে, যদিও যুদ্ধে তারা অনেক কিছু হয়তো যুদ্ধকালীন সময় তাদের দেখতে হয়েছে, রাস্তাঘাটে মানুষ পড়ে আছে, কিন্তু চেনা পরিচিত লোকজন একই সাথে এতজন এখানে আছে, এইটা মানে স্বাভাবিকভাবে দেখা খোঁজা, এই মানসিকতাটা কিন্তু খুব কঠিন। তো সেইটা কিছুটা হলেও মানে একটা ধাক্কা তো ছিল, কিন্তু তারপরেও খুঁজে পাননি ওখানে কেউ। আমি, আমার 2 খালাতো ভাই আর আমাদের একজন ড্রাইভার ছিল, সবাই মিলে আমরা বের হয়ে গেছি বাসা থেকে, না বলেই। মানে সবাই চতুর্দিকে তো জয় বাংলা চলছে, হুলস্থুল। এই যে সারাদিনের আনন্দ জয়, বাসায় এসে দেখি যে আম্মা খুব কাঁদছে, পাপা ফেরত আসেনি, অপেক্ষা, সারাদিনটা পার হয়ে গেছে, বেঁচে থাকে, চলে আসতো, কোথায় গেল। তো ওই আনন্দ করে এসে সারাদিনে মনে আছে যে আমি একদম চুপসে গেলাম। 16 ডিসেম্বরে আমার বাবা ছিলেন মিলিটারি হাসপাতালে। তো ওনার পা, আগেই বলেছি, ওনার পা কামালপুর অভিযানে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং ওনার খুব আশা ছিল যে কামালপুর অভিযান পরাস্ত হবে, এবং সেখান দিয়ে ওনারা ঢাকায় প্রবেশ করবেন, এবং যুদ্ধ ওনারা সরাসরি বিজয় সাথে থাকতে পারবেন। তো সেটা ওনার অবশ্যই একটা বিরাট বড় দুঃখ রয়ে যায়। 16 ডিসেম্বর আমরা ওই আমাদের গ্রামের বাড়িতে আমরা রেডিওতে শুনতে পেলাম, দিল্লি, তখন দিল্লির রেডিও মানে বলছে রমানাথ খবর পড়ছি, রমানাথ বাংলাদেশ আজ স্বাধীন হলো। এই খবরটা শুনলাম আর নিজ কানে। পরে আমরা
সবাই আমরা মোটামুটি ঢাকাতে চলে আসলাম। কিন্তু এখানে যে আসবো এইবারে দেখতে এলাম আমরা ভাইরা, দেখলাম যে খালি একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে আর কিছু না, কোনো দরজা নেই, জানলা নেই, কিছু নেই, আর শুধু আগুনে পোড়া পোড়া সব জিনিসপত্র। এখানে থর থর দুঃখের জমিন, কষ্টে নোনা জলগুলো এই জমিতে জৈব সার হয়ে উর্বরতা বাড়িয়েছে। সারি সারি শস্য কৃষকের উঠোন আলোকিত করেছে। এই জমিতে শত শত কারখানায় কিশোরীর কোমল হাতের বুনন আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় এখন। এই জমির উপর এখন আর পরাধীনতার গ্লানি নেই, নেই বর্গী আসার আতঙ্ক। একাত্তরের এই প্রজন্ম তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছেন আজও। বাবার যুদ্ধ, বাবার কষ্ট, বাবার স্বপ্ন তাদের ঘুমোতে দেয় না এখনো। এটা আমার বাবার পাঞ্জাবি। আমাদের মতো পরিবারগুলোর যেটা হয় যে আমরা যেটুকুই পারি আমাদের শহীদ বাবার স্মৃতিটা নানাভাবে ধরে রাখার চেষ্টা করি। যার যার জায়গা থেকে প্রত্যেকের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথাটা আমি তো বিশ্বাস করি যে প্রত্যেকটা পরিবারে আজকে এই অনুষ্ঠান যারা ধারণ করছেন, যারা দেখছেন, আমি আপনি যে কথা বলছি, সেটের সামনে যারা আছেন, সেটের বাইরে যারা পরবর্তীতে এটা দেখবেন বা শুনবেন, প্রত্যেকটা পরিবারেই মুক্তিযুদ্ধের বীরত্বগাথা আছে বলে আমি বিশ্বাস করি। মুক্তিযুদ্ধ খুব আনন্দের, বাংলাদেশ আনন্দের, গর্ব করি। আমি সুযোগ পেয়েছি দেশের সেবা করার। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা সবাই যে ব্যথাটা আছে, এই ব্যথা কোনোদিনও যাবে না। কারণ ব্যথাগুলো চলে যাওয়ার জন্য যেগুলো দরকার ছিল দেশে, সেগুলো আর নেই। আমাদের ছোট ইয়াং ছেলেমেয়েদের কাছে মুক্তিযুদ্ধের কথা বলে তারা এমনই ইগনোরেন্ট যে সো হোয়াট। কিন্তু এই মুক্তিযুদ্ধ না হলে তারা কি আজকে বাংলাদেশের পরিচয় দিতে পারতো? এক সময় শিক্ষকদের সামনে মাথা নিচু করে ছাত্ররা যেত, এটা তো সবসময় ঘটে এসেছে আমাদের এখানে। এখন যে দুর্নীতিবাজ কিংবা একটা পুঁজিপতি, যার কোনো কি বলে কোনো ধরনের নৈতিক অবস্থান নেই, সে কিন্তু এখন বুক ফুলিয়ে আটে। ওই সময় সে কিন্তু মাথা নিচু করে এই শিক্ষকের সামনে দিয়ে যেত। এই পরিবর্তনটা কিন্তু চলে এসেছে, এটা বৈশ্বিক পরিবর্তন। এবং আমরা সত্যি সত্যি একটা এমন সময়ে উপনীত হয়েছি যখন আমরা জানি না যে সত্যি আমরা আমাদের এই যে একটা মেরুদণ্ড এখনও আছে, সেই মেরুদণ্ডটা নিয়ে চলবো, আমাদের নেক্সট জেনারেশন সেই মেরুদণ্ডটা নিয়ে চলতে পারবে কিনা। আমার আব্বা একটা সংগঠন করেছিলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ আন্দোলন। আমরা চেষ্টা করি সেই আব্বার আদর্শটা, যে যেখানে সত্য প্রতিষ্ঠার যে কথা বলি, আব্বার ছিল সত্য প্রতিষ্ঠা করা। আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশের যে নাগরিক, যে কেউ বাংলাদেশের অন্নে বস্ত্রে বাতাসে নিঃশ্বাস নিয়ে বড় হয়েছে, তাদের এই 30 লাখ শহীদের কাছে শুধু নয়, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা আমাদের তৎকালীন নেতা ছিলেন, তাদের সবার প্রতি একটা ঋণ রয়ে গেছে। সেটা আমাদের রক্ত ঋণ। বাবাকে আমি ভুলে যাব? 26শে মার্চ 25 মার্চকে ভুলে যাব? এই 30 লক্ষ শহীদকে ভুলে যাব? এটা হয় বলো তো? সে আমার বন্ধু হতে পারে, এদের সংখ্যা কিন্তু কম না, প্রচুর এখনো রয়ে গেছে। তাই বললেন না যে বাস্তবায়ন কতটুকু আপনি করতে পেরেছেন। আমার চেষ্টায় আমি যা করছি, আমি করে যাচ্ছি। এখন সেটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে করছি, সেটা কতদূর এগোবে আমি জানি না। তবে আমি খুব আশাবাদী যে আমরা নিশ্চয়ই, হয়তো বয়স হচ্ছে, আর কদিন বাঁচবো জানি না, তারপরেও মনে হয় দেখে যাব যে একটা বাংলাদেশ পেয়েছি। এই যে বিজয়, এই লাল সবুজে পতাকা সারা বিশ্বের বিস্ময়। এই বিস্ময় সম্ভাবনার সমৃদ্ধি দিয়ে আরো বিস্মিত করবে বিশ্বকে আগামীতে। বিশ্বাস, প্রজন্ম 71।